আসসালামু আলাইকুম। আজ আমরা অন্ধকার প্রাচীন যুগ, অন্ধকার যুগ, কবি সাহিত্যিকের ছদ্মনাম, বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রতিষ্ঠাকাল, বিভিন্ন সংলাপ নিয়ে আলোচনা করব বাংলার। প্রথমে দেখেন বাংলা ভাষার যে উৎপত্তিটা, এই লিপিটা কিভাবে আসলো সেটা দেখেন। এই যে বাংলা লিপি, বাংলা লিপিটা এটা হচ্ছে এই যে ভারতীয় বাংলা লিপি। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে ব্রঙ্খি লিপি, ঠিক আছে, আরটা হচ্ছে খরষ্ঠী। হ্যাঁ, এই যে ব্রাহ্মী লিপিটা, আবার হচ্ছে একটা হচ্ছে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, আর একটা হচ্ছে পূর্বী লিপি। আর এই পূর্বী লিপি থেকেই আপনার বাংলা লিপি বা বাংলা বর্ণমালা তৈরি হয়েছে। এই ব্রঙ্খি লিপি এটা হচ্ছে এই যে আমরা যেরকম বাম দিক থেকে লেখা শুরু করি না, এটা হচ্ছে বামে লেখা। বাম দিক থেকে লেখা শুরু হয়, লেখা শুরু। আর এই যে খরষ্ঠী লিপি এটা হচ্ছে ডান দিক থেকে। এটা হচ্ছে ডান দিক থেকে, ডান দিক থেকে লেখা শুরু, লেখা শুরু। যেমন আরবি, বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। এটা একটু মনে রাখেন। তারপরে এখানে বিভিন্ন প্রশ্ন আসছে। যদি আমরা দেখি প্রথম প্রশ্নটা, যে বাংলা লিপির উৎস। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, আমরা দেখছিলাম। বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে? ব্রাহ্মী লিপির পূর্বী লিপি থেকে না, দেখেন এই যে পূর্বী লিপি থেকে। পূর্বী, তারপরে এখানে আসছে। তারপরে দেখেন বাংলা ভাষার নিজস্ব লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে এই বাংলাই। তারপরে কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? সম্রাট অশোক। এটা ইম্পর্টেন্ট কিন্তু। যে কোন শাসকের অনুশাসনের সময় এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? ঠিক আছে, আর্য অশোক, এভাবে মনে রাখবেন। আর্য ভাষার হচ্ছে সম্রাট অশোকের। কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ রূপ করে অক্ষর গঠন শুরু হয়? কোন শাসনের বলেন তো? পাঠান কিন্তু। এটা হচ্ছে পাঠান যুগে শুরু হয়। এটা মনে রাখবেন যে স্থায়ী রূপ, স্থায়ী হচ্ছে পাঠান, স্থায়ী রূপ হচ্ছে পাঠান যুগে, পাঠান যুগে। তারপরে ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে একটু আগে বলছিলাম যে খরষ্ঠী। বাংলা লিপির প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা আমরা পড়বো আজকে। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? এটা হচ্ছে সেন যুগে। এই যে কার্যক্রম শুরু হয় সেনে, এটা হচ্ছে কার্যক্রম। তাহলে আমরা পাঠান যুগে স্থায়ী রূপ হয়, এটা স্থায়ী হয়। আর এটা হচ্ছে কার্যক্রম শুরু হয়, কার্যক্রম শুরু হয়, কার্যক্রম শুরু হয়। ভারতীয় মৌলিক লিপি, মৌলিক লিপিটা হচ্ছে এই দেখেন, এই যে ভারতীয় ব্রাহ্মী লিপি থেকেই তো সবকিছু তৈরি হচ্ছে। সেজন্য এটা হচ্ছে মৌলিক লিপি। আমরা যুগ বিভাজনটা একটু দেখবো। বাংলা সাহিত্যকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয় মোটা দাগে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 650 থেকে 1200। আহ, আর হচ্ছে 950 থেকে 1200। এটা হচ্ছে শহীদুল্লাহর মতে। শহীদুল্লাহর মতে। আর এটা হচ্ছে সুনীতি কুমারের মতে। সুনীতি, দেখেন এই নীতিতে 9 আছে না, নীতিতে 9 আছে, সেজন্য মনে রাখবেন যে 950 থেকে এটা। আর মধ্যযুগ 1201 থেকে 1800 পর্যন্ত। আর আধুনিক যুগ তো হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। এইটুকু মনে রাখলেই হবে।
দেখেন এই যে যুগ বিভাজনের আদি, হ্যাঁ, এটা হচ্ছে দশম দ্বাদশ, তারপর হচ্ছে মধ্যযুগ হচ্ছে পঞ্চদশ বা অষ্টাদশ, যেটাই বলেন না কেন। এটা হচ্ছে কত 650 থেকে কত বলছিলাম, 1200, সেই জন্য এটা দশম দ্বাদশ। প্রাক চৈতন্য যুগ আছে, মধ্যযুগের ভাগ আছে, চৈতন্য আছে, চৈতন্যোত্তর আছে, ঠিক আছে। আর আধুনিক যুগের আছে গদ্য সাহিত্যর প্রস্তুতি যুগ আছে, প্রাক রবীন্দ্র আছে, রবীন্দ্র আছে, আর রবীন্দ্রোত্তর যুগ মানে রবীন্দ্রনাথের পরে। হ্যাঁ, আমরা জানি রবীন্দ্রনাথ মারা যায় কত সালে, 1942 সালে, তাই না? তাহলে রবীন্দ্রনাথের মারা যাওয়ার পরে যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ উত্তর যুগ। হুম। এখন এই যে আদি যুগ, ঠিক আছে, এই আদি যুগে সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যক্তি কেন্দ্রিক ছিল, বুঝলে? আর হচ্ছে ধর্ম নির্ভর। আর আদি যুগে যে ধর্মটা ছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। হুম, বৌদ্ধ ধর্ম। আর মধ্যযুগ হচ্ছে ধর্ম প্রধান। হ্যাঁ, এইটা মধ্যযুগের ধর্ম প্রধান। তাহলে আমি যদি নোট করি এখানে, তাহলে আদি যুগ হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, আর হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রধান, বৌদ্ধ ধর্ম প্রধান। আদি যুগের পরে হচ্ছে মধ্যযুগ, হ্যাঁ, এই মধ্যযুগ হচ্ছে সকল ধর্ম প্রধান, হ্যাঁ, সকল ধর্ম প্রধান। আর বর্তমান বা আধুনিক যুগ, আধুনিক যুগ হচ্ছে মানব প্রধান, মানে মানুষকে নিয়ে এটা বেশি, হ্যাঁ, লেখালেখি, মানুষ প্রধান। আর হচ্ছে জাতীয়তাবোধ, জাতীয়তাবোধ, এই তিনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা এখন যদি একটু চর্যাপদ নিয়ে বিশ্লেষণ করি, হ্যাঁ, চর্যাপদ জানেন যে বাংলা সাহিত্যের প্রথম প্রাচীনতম নিদর্শন, ঠিক আছে। বলছে এই যে এটা হচ্ছে বাংলা প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ, তাই না? এই ভাষার বিষয়বস্তু হচ্ছে দূরবোধ্য। মানে সংস্কৃতি, মানে ভাষাটা বোঝাটা বেশ জটিল, সেজন্য দূরবোধ্য। এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। যে 24-25 জন লেখক ছিল, সেই 24-25 জন কি ছিল, বৌদ্ধ সাধক। আর চর্যাপদ হচ্ছে দূরবোধ্য, ঠিক আছে। এটা বলছিলামই যে আমরা প্রাচীন যুগটা কি দেখছিলাম, যে প্রাচীন যুগের সাহিত্যকর্মগুলো হচ্ছে এই যে বৌদ্ধ ধর্ম প্রধান। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ, তাহলে এই চর্যাপদ সব বৌদ্ধ ধর্ম কেন্দ্রিকই হবে, ঠিক আছে। এ সময় হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক যেটা বলছিলাম, হ্যাঁ, এটা সেই গোষ্ঠী কেন্দ্রিক। আর হচ্ছে ধর্ম নির্ভরতা, যেহেতু প্রাচীন যুগের নিদর্শনই এই চর্যাপদ, তাহলে চর্যাপদেও আত্মকেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক বা ধর্ম নির্ভরতা নির্ভরতা থাকবে। প্রাচীন যুগের যে সময়কালটা আমরা একটু আগে দেখছি, যে শহীদুল্লাহর মতে থাকবে 650 থেকে 1200, সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, আর একটা হচ্ছে সুকুমার সেনের মতে 900 থেকে 1350। এটা অন্যরকম একটা বিষয়, প্রথমেই নোট রাখবেন, হ্যাঁ, যে শহীদুল্লাহ সবসময় কম বলবেন, হ্যাঁ। দেখেন সুনীতি কুমার বলেছে 950 থেকে, কিন্তু শহীদুল্লাহ বলেছে 650 থেকে, তাই 650 কম, 950 বেশি, হ্যাঁ, এটা পরে বুঝতে পারবেন যে আসলে কেন শহীদুল্লাহকে কম বলে বলা হচ্ছে। হুম। দেখেন চর্যাপদটা আসলে কি, চর্যাপদটা হচ্ছে গানের সংকলন, ঠিক আছে। এটা হচ্ছে সাধন সঙ্গীতও বলা যায়, হ্যাঁ, মানে সাধন সঙ্গীত, ধর্মচর্চার জন্য যেসব গান টান বলা হয় সেটা হচ্ছে গানের সংকলন, যা বৌদ্ধ সহজিয়ারা রচনা করেছে, হ্যাঁ? আমরা একটু আগে দেখছিলাম যেটা বৌদ্ধ ধর্মের যারা তারাই রচনা করেছেন, ঠিক আছে। চর্চা, চর্য হচ্ছে আচরণীয়, আর হচ্ছে অচর্যা হচ্ছে অনাচরণীয়, অর্থাৎ যেটা করা অথবা করা উচিত নয়, হ্যাঁ। এই সম্পর্কেই যে গান, সাধন সঙ্গীত, সেটাই হচ্ছে চর্যাপদ বা চর্যা চর্য। উম,
চর্যাপদের প্রাপ্তি স্থান হিসেবে আমরা জানি নেপাল, তাই না? কিন্তু নেপালে কেন পাওয়া গেছে? হ্যাঁ, চর্যাপদ এটা হচ্ছে বাংলার আদি নিদর্শন, কিন্তু নেপালে কেন গেল? এটা যাওয়ার কারণ হচ্ছে, আমরা জানি যে প্রথমে আহ, পাল বংশ শাসন করে। হ্যাঁ, উম, প্রথমে মৌর্য, ঠিক আছে? আহ, এই উপমহাদেশে যে শাসন ব্যবস্থা চালু হয়েছিল, ঠিক আছে, প্রথমে মৌর্যরা ছিল, তারপরে গুপ্তরা, তাই না? তারপরে একটা মৎস্যনায় হলো, মৎস্যনায়ের পরেই পালদের হাতে ক্ষমতা দেওয়া হলো, ঠিক আছে? এই পালরা 400 বছর, হ্যাঁ, এই ভারত মহাদেশ শাসন করলো। এই পালদের পরে, হ্যাঁ, পালরা ছিল বৌদ্ধ ধর্মের, পালরা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের। পালদের পরে আসে হচ্ছে সেনরা, ঠিক আছে? এই সেনদের পরে কারা আসে বলেন তো? সেনদের পরে মুসলমানরা আসে, হ্যাঁ। মুঘল বলতে পারেন, হ্যাঁ, মুঘল টাইপের এরা। মুঘলরা এর পরে এসছে, কিন্তু সেনদের পরে মুসলমানদের আবির্ভাব হয়েছিল। দেখেন, যখন ধর্মকেন্দ্রিক একটা বিষয় সবসময় কাজ করে। হ্যাঁ, পালদের পরে যখন সেনরা আসলো, তখন ওই যে বৌদ্ধের যারা সহজিয়ারা ছিল, হ্যাঁ, তারা ভাবলো যে সেনরা আমাদের উপরে অত্যাচার চালাবে, ঠিক আছে? সেজন্য ওরা সব ওদের চাটিবাটি গুছাই নিয়ে আপনার নেপালে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? আবার সেনরা কিছুদিন শাসন করার পরেই মুসলমানরা যখন আসলে, তখন ওরা একেবারে নেপালে পুরো সেটেল হয়ে গেল। এই বিষয়টা এখানে দেয়া আছে, ঠিক আছে? এই যে আপনার ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি 1204 সালে, হ্যাঁ, যে আপনার উম, বাংলায় আগমন করলেন, তখন তারা চলে গেলেন, ঠিক আছে? আবার দেখেন, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলায় আগমন ঘটলে মুসলমান তুর্কিদের আক্রমণের ভয়ে, হ্যাঁ, মুসলমান তুর্কিদের আক্রমণ ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথি সাহিত্য পত্র নিয়ে নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যায়, ঠিক আছে? নেপাল, ভুটান ও তিব্বতে পালিয়ে যায়। এই কারণে চর্যাপদ নেপালে পাওয়া গেছিল। এই যে চর্যাপদের আবিষ্কারের ইতিহাস, ঠিক আছে? আবিষ্কারের ইতিহাসটা দেখেন, 1882 সালে, হ্যাঁ, বিধার্থ পত্রিকার সম্পাদক, হ্যাঁ, এই যে বিধার্থ পত্রিকার সম্পাদক ছিল হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র, ঠিক আছে? রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালের প্রাপ্তি, সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন, ঠিক আছে? রাজেন্দ্রলালের মৃত্যুর পর, ঠিক আছে, তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার ও আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন, ঠিক আছে? এই যে রাজেন্দ্রলাল যে বলে গিয়েছিল যে তার একটা গ্রন্থ হচ্ছে সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপালে, তারই আলোকে ব্রিটিশ সরকার এই আসাম, বিহার ও বাংলা অঞ্চলের এই পুঁথি সাহিত্যের সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রীর উপরে, ঠিক আছে? এই হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বারের প্রচেষ্টায়, হ্যাঁ, তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি প্রথমবার 1897-তে যান, দ্বিতীয়বার 1898-তে যায়, এবং শেষ প্রচেষ্টা 1907 সালে তিনি নেপালের রাজ দরবার থেকে এই পুঁথি, এই চর্যাপদটা কি করে, উম, চর্যাপদটা আবিষ্কার করে, ঠিক আছে? এই চর্যাপদের সাথেই তিনি যা যা পাইছিলেন, হ্যাঁ, চর্যা বিনশ্বয়, হ্যাঁ, চর্যাচর্য বিনিশ্চয়, ডাক কর্ণব, হ্যাঁ, সর্বপাদের দোহা, আর একটা ছিল হচ্ছে কৃষ্ণ পাদের দোহা, ঠিক আছে? এই 4টা বই তিনি আবিষ্কার করেন। এর মধ্যে চর্যাপদটাই ছিল শুধুমাত্র বাংলা ভাষায় রচিত, বাকি 3টি হচ্ছে অপভ্রংশ ভাষা, হুম, অপভ্রংশ ভাষা, ঠিক আছে, রচিত। তাহলে দেখেন, এই যে তিনি 4টা বই পাইছিলেন, হ্যাঁ, এটা মনে রাখবেন যে কৃষ্ণ মানে কৃষ্ণপদের দোহা, সরহ মানে সরপদের দোহা, ডাক হচ্ছে ডাক কর্ণব, আর চর্যাপদ, তার মানে কৃষ্ণ সরবকে ডাকে চর্যাপদ শুনিতে, হ্যাঁ, এই ছন্দ আকারেও আপনি মনে রাখতে পারেন। তারপরে 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপালের প্রাপ্ত তালপাতার পুঁথির একটি তালিকা এ
Catalog of plum leaf and selected paper MFS belonging to দুর্বার লাইব্রেরি নেপাল নামে প্রকাশ করেন। পরবর্তীতে এটা এই যে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 সালে আর প্রকাশিত হয়েছে 1916 সালে। এই দুইটা সাল ইম্পর্টেন্ট। 1907 সালে আবিষ্কার, 1916 সালে প্রকাশ। প্রকাশ করেন কোন সংস্থা? বঙ্গীয় সাহিত্য পরিষদ। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে এটা প্রকাশ করেন। এর নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। ঠিক আছে, এখানে এই যে চর্যাপদের যে কয়জন লিখেছিল, ঠিক আছে, চর্যাপদ লিখেছিল হচ্ছে এই যে শহীদুল্লাহ, তাই না? শহীদুল্লাহ বলছে যে 13 জন, আর সুকুমার সেন বলছে 14 জন। একটু আগেই বলছিলাম যে আমরা প্রাচীন যুগ জানি যে 650 থেকে 1200, তাই না? আর একটা মত, আর একটা মত হচ্ছে 950 থেকে 1200। আমরা বলছিলাম যে শহীদুল্লাহর মতে 650 আর সুনীতি কুমারের মতে হচ্ছে 950। এই 650 বলছিলাম শহীদুল্লাহ, তাই না? শহীদুল্লাহ আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে শহীদুল্লাহ সবসময় কি বলবে? কম বলবে। তাহলে দেখেন, তাহলে এখানে বলছে যে পদকর্তায় একজন বলছে 23 জন আর একজন বলছে 24 জন। তাহলে বলেন তো কোনটা কি বলতে পারে? 23, এটা মনে রাখবেন যে শহীদুল্লাহ সবচেয়ে কম বলছে। 23 জন হচ্ছে শহীদুল্লাহ বলছে, আর 24 জন বলছে হচ্ছে সুকুমার সেন। তাহলে পদকর্তা হয় 23 নাই 24। এই দুইটা জিনিস এখানে পদকর্তাদের নাম আছে, একটু দেখে নিলে নিতে পারেন, আসে পরীক্ষায় ক্রিটিক্যাল যে চর্যাপদের লেখক নয় কোনটি। একবার রিডিং পড়ে নেন। একটা বিষয়, এখানে ত্রিপুরার রাজারা ছিল হচ্ছে ত্রিপুরার রাজা, ত্রিপুরার রাজা ছিল হচ্ছে আপনার ডম্বিপা। কই সে ডম্বিপা? এই যে এই ডম্বিপা, তিনি ত্রিপুরার রাজা ছিলেন। আমরা ওদের নিয়ে কিছু পড়বো। দেখেন চর্যাপদের পদ, এখন পদকর্তা হচ্ছে, দেখেন পদকর্তা হচ্ছে 23 অথবা 24, কিন্তু পদ হচ্ছে 50টি ডক্টর শহীদুল্লাহর মতে। আর সুকুমার সেনের মতে কয়টা? 51টা। দেখেছেন, এখানেও শহীদুল্লাহ কম। এই যে সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটা একটু পড়বেন, দেখবেন যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটার লেখক হচ্ছে সুকুমার সেন। সুকুমার। আর বুদ্ধিস্ট মাইথিক সন, এই বইটার লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদ যে 50টা, ঠিক আছে, এই 50টার ভিতরে কিছু পদ পাওয়া যায়নি। সে পদগুলো দেখেন 23 নম্বরের অর্ধেক পাওয়া যায়নি, 24, 25 আর 48 নম্বর পাওয়া যায়নি। তাহলে এইভাবে মনে রাখবেন যে 23, 24, 25 আর হচ্ছে 48। এই 23 প্রথমটার অর্ধেক পাওয়া যায়নি, পাওয়া যায়। 23, 24, 25 আর 48, এই তিনটা সম্পূর্ণ পদ পাওয়া যায়নি, আর একটা পদের অর্ধেক পাওয়া যায়নি। তাহলে পাওয়া গেছে কতটি? পাওয়া গেছে তাহলে 46.5টি। যেসব পদ পাওয়া যায়নি সেগুলোর লেখকগুলোর নাম একটু মনে রাখা লাগে। যে দেখেন এই 23 নম্বর পদের লেখক হচ্ছে ভূসুকিপা। ভূসুকুপা, ঠিক আছে। 24 হচ্ছে কাহনুপা। 25 হচ্ছে তন্দরিপা। আর 48 হচ্ছে কুক্কুরিপা। এটা মনে রাখবেন। 23 ভূসুকুপা, 24 হচ্ছে
কার্নুপা, 25 হচ্ছে তন্দুরি পা, আর 48 হচ্ছে কুক্কুরি পা। তাহলে 23 ভুসুকুপা, 24 হচ্ছে 24 কে 24 হচ্ছে কর্নুপা, ঠিক আছে, 24 কর্নুপা, আর 25 হচ্ছে তন্দুরি পা, আর 48 হচ্ছে কুকুরি পা। কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 23 হচ্ছে ভুসুকুপা, ঠিক আছে। 23 হচ্ছে ভুসুকুপা, 24 হচ্ছে কার্নুপা, আর 25 হচ্ছে তন্দুরি পা, আর 48 হচ্ছে কুকুরি পা। তাহলে দেখেন সবচেয়ে বেশি পদকর্তা, হ্যাঁ, সবচেয়ে বেশি পদকর্তা হচ্ছে কার্নুপা। এই কার্নুপার কিন্তু একটা পদ পাওয়া যায়নি, সেটা কয় নম্বর? 24 নম্বর, ঠিক আছে। সবচেয়ে বেশি পদ, তার মানে এই যে 50টা পদের ভিতরে 13টি পদই রচনা করেছে কে? কার্নুপা। এই কার্নুপা, এর পদ লিখেছেন 13টি। এনার পদগুলো এই যে এগুলো লাগবে না, শুধু মনে রাখবেন যে 24 নম্বর পদটা পাওয়া যায়নি। যারা চর্যাপদ রচনা করেন তাদেরকে মহাসিদ্ধ বলা হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন, মহাসিদ্ধ। আবার আমরা বৈষম্য পদাবলিতেও দেখবো, হ্যাঁ, তাদেরকে মহাজন বলা হয়, ঠিক আছে। দেখেন প্রথম পদকর্তা, হ্যাঁ, চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। প্রথম পদের হচ্ছে লুইপা, তিনি 2টা পদ রচনা করেছেন, 1 নম্বর আর 29 নম্বর পদটা লুইপা রচনা করেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চল, হ্যাঁ, রাঢ় অঞ্চলটা কোথায় বলেন তো? রাঢ় অঞ্চল হচ্ছে এই যে আমাদের যদি এই বাংলাদেশ হয়, ঠিক আছে, এই বাংলাদেশের পশ্চিমাঞ্চলটা, এই অঞ্চলগুলো মিলে হচ্ছে রাঢ় অঞ্চল ছিল, মুর্শিদাবাদ টাবাদেশ। রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত। হ্যাঁ, লুইপা হচ্ছে তাহলে কোন অঞ্চলের কবি? এই রাঢ় অঞ্চলের কবি, এটা একটু মনে রাখবেন। তিনি হচ্ছে রাঢ় অঞ্চলের কবি। লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেওয়া হয় সর্বশেষে। দেখেন চর্যাপদের প্রথম পদটি, হ্যাঁ, কা আ তো বলতেছে কা আ তরুবর পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পাইঠকাল। তাহলে এই পদের লেখক কে বলেন তো? এই পদের লেখক হচ্ছে লুইপা। লুইপা, পদের লেখকের নাম কি? পদের লেখকের নাম হচ্ছে লুইপা। দেখেন চর্যাপদের তিব্বতী অনুবাদ, হ্যাঁ, এই যে সরি এটা একটা, এই যে মাত্রাবৃত্ত, হ্যাঁ, চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা বেশ ইম্পর্টেন্ট। চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ঠিক আছে। চর্যাপদের পদের গুলো যে টিকা, হ্যাঁ, এই টিকাগুলোর ব্যাখ্যা দেন হচ্ছে আপনার মণি দত্ত। এই যে চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছে, হ্যাঁ, চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছে হচ্ছে কীর্তিচন্দ্র। তিব্বতী ভাষার অনুবাদ হচ্ছে কীর্তিচন্দ্র, ঠিক আছে। প্রবোধচন্দ্র বাগিচা এটি আবিষ্কার করেন। তাহলে দেখেন অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র, কিন্তু এটা আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। হ্যাঁ, এটা কিন্তু বেশ গোলাই, যে অনুবাদ করে কৃতিত্ব নিচ্ছে হচ্ছে কীর্তিচন্দ্র, আর এটা আবিষ্কার করেন তিব্বতী ভাষায় যে চর্যাপদটা, এটা আবিষ্কার হচ্ছে প্রবোধচন্দ্র। হ্যাঁ, প্রকাশ করেন এটা, প্রকাশ করেন প্রবোধচন্দ্র, আর আবিষ্কার করেন এই অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র।
আমরা একটু আগেই দেখছিলাম, হ্যাঁ, যে চর্যাপদের সবচেয়ে বেশি পদকর্তা হচ্ছে কার্নুপা, তাই না? কার্নুপা হচ্ছে 13টি। তারপরে হচ্ছে ভূসুকুপা, হ্যাঁ, ভূসুকুপা হচ্ছে বাঙালি কবি, ইনি রচনা করেন দ্বিতীয় 8টি। সরব্বা, হ্যাঁ, সরবে দেখেন চারের হচ্ছে 4টি। কুক্কুরিপা, এখানে কয়টা ক আছে? 3টা ক আছে। আর এই কুক্কুরিপা হচ্ছে মহিলা কবি, ঠিক আছে? ইনার পদ সংখ্যা হচ্ছে 3টা। তারপরে হচ্ছে লুইপা, সরব্বা, শান্তিপা। শান্তির বর লুই, হ্যাঁ, এটা মনে রাখবেন। শান্তির বর্তে হচ্ছে সরব, লুই, এরা হচ্ছে 2টা করে পা রচনা করেন। আর অবশিষ্ট গুলো একটা করে পদ রচনা করেন। এই যে লাড়িডম্বি পার, পদ পাওয়া না গেলেও তার কোনো পদ পাওয়া যায়নি। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, হ্যাঁ, যে কার্নুপা কয়টা পাইছে? লিখেছে হচ্ছে 13টি। তারপরে ভূসুকুপা, বাঙালি কবি, ইনি লিখেছেন 8টি। তারপর হচ্ছে সরপ্পা, তাই না? সরহপা লিখেছে হচ্ছে 4টি। কুক্কুরিপা কুক্কুরিপা লিখেছে 3টি, ঠিক আছে? তারপরে হচ্ছে শান্তিপা, শান্তির বর, সরপ্পা, লুই, হ্যাঁ, এই যে লুইপা, এরা লিখেছে 2টা করে। বাকি সবাই একটা করে পদ লিখেছে। চর্যাপদের প্রবাদ বাক্য, হ্যাঁ, প্রবাদ বাক্য হচ্ছে 6টি। এটা ইম্পর্টেন্ট। আমরা 7টা মনে রাখবো যে চর্যাপদের যে বাক্য, সেটার একটা হচ্ছে আপনার হচ্ছে কা তরুবর পঞ্চবিডাল, হ্যাঁ, এটার লেখক হচ্ছে লুইপা। এটাই হচ্ছে প্রথম পদের পদকর্তা হচ্ছে লুইপা। দেখেন এই যে এই 6টা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, ঠিক আছে? দেখেন, অর্পণা মাংসে হরিণা বৈরী, হ্যাঁ, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু, হ্যাঁ, এটার বাংলা অর্থ। অর্পণা মাংসে হরিণা বৈরী, হ্যাঁ, অর্পণা মাংসে হরিণা বৈরী। এখন দেখেন এই মাংস রান্না করতে কি লাগে বলেন তো? যারা মেসে থাকেন, হ্যাঁ, সাধারণত ভুসি চেনেন, হ্যাঁ, এটা মনে রাখবেন যে মাংস রান্না করতে ভুসি লাগে, সেজন্য হচ্ছে ভুসুকোপা। তারপর দেখেন হারাতে, হ্যাঁ, হারাতে রে কাঙ্গান মা লৌ দাপন, মানে হাত কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। হাতের কাঁকন মানে হাতের ওই শিরা পরীক্ষা যেটা বলে, ঠিক আছে? দেখেন এই যে এখানে এইটা মনে রাখবেন কার উক্তি, হ্যাঁ, হার বলতেছে হাতের এ কঙ্কন মা লো দাপন। এই যে মা, হ্যাঁ, মারা না অনেক কিছু সহ্য করে, হ্যাঁ, হ্যাঁ, তো কান্নাকাটি করি, তাই না? যে এটা দাও ওটা দাও, এ করো ওই করো, হ্যাঁ, সবকিছু তারা কি করে? সহ্য করে, হ্যাঁ। সেজন্য হচ্ছে সরপ্পা। মাটা কি দেখবেন? সরপ্পা। তারপরে দেখেন এই 2টা বাকি থাক, আমরা বাকি আর 2টা পড়ে আসি। দেখেন, বর্ষুন গোহালি কিমো দুঠক বলেন দে, ঠিক আছে? দেখেন এই যে গোহালি, হ্যাঁ, গোহালি, হ্যাঁ, এই যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই যে গোয়ালি, গোহালি এই যে বাড়িতে যাদের মা আছে, হ্যাঁ, গ্রাম এলাকায় যাদের বাসা, হ্যাঁ, এই যে গোয়ালির বিভিন্ন কাজ টাজ করে না, মনে করেন যে গরুর বিষ্ঠা পরিষ্কার করা, তারপরে ওদের এই ঘরটা পরিষ্কার করা, এই যে গোহালি, হ্যাঁ, এরা তারপরে মনে করেন যে গোহালিরা কি করে? এই যে গরু থেকে কি করে? আপনার দুধ দোহাই না? তাহলে এই দুধ দোহানো কি একটা সহ্য করার বিষয় কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে গরুর পাটা দিয়ে লাঠি টাঠি দেয়, হ্যাঁ, এটা মনে রাখার জন্য আছে, এটা হচ্ছে সরপ্পা। তারপরে দেখেন অর্ণ চাহিনতে অর্ণ বিনটা, হুম, এটা মনে করেন এই যে বিনঠা না, বিনঠার এই যে মধ্যাহ্নটা কঙ্কন পা। জাস্ট আপনি যদি মনে রাখতে পারেন তাহলে তার কোনো সমস্যাই নেই। তারপর বাকি 2টা দেখেন, হাড়িতে ভাত নাহি নিতে আবিসি, হ্যাঁ, এটা হচ্ছে টেগুনি পা, হ্যাঁ। আর হচ্ছে দুহিল দুদু, হ্যাঁ, দুহিলে দুদু কি বেন্টে
জামাই, হ্যাঁ, এগুলো হচ্ছে টেঙ্গুন পা। এই টেঙ্গুন পার এই দুইটা মনে রাখবেন যে এই দুইটা অন্যরকম। তাহলে অপনা মাংসে হরিণা বৈরি, ঠিক আছে? তাহলে মাংস রান্না করা হয় কি দিয়ে? ভুসি দিয়ে, ভুসুকি পা। তারপরে হচ্ছে হাতেরই কঙ্কন মা, মা হচ্ছে সরপ্পা। তারপরে গোয়ালিরাও হচ্ছে সরপ্পা। এই যে বিনঠার মধ্যাহ্ন হচ্ছে কঙ্কন পা, তাই না? আর বাকি দুইটা হাড়িতে ভাত নাহি নিতে আবিসি, আর দুহিল দুধ কি বেন্টে জামাই, ঠিক আছে? এই বেন্টে জামাই এটা হচ্ছে টেঙ্গুন পা। বেন্টে জামাই হচ্ছে টেঙ্গুন পা। তারপরে দেখেন প্রাচীনতম ও আধুনিকতম। হুম, চর্যাকার। হ্যাঁ, প্রাচীন, হ্যাঁ, প্রাচীন যুগের মানুষ কি দিয়ে ভাত রান্না করতে বলেন তো? প্রাচীন যুগের মানুষরা কি করতে বলেন তো? মানে অনেক ধৈর্য ছিল না তাদের, যে এই নেই ওই নেই, হ্যাঁ, তবুও তারা কি করতো? ও তাহলে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম কবি হচ্ছে সরপ্পা। প্রাচীনতম কবি মানে এই না কিন্তু, হ্যাঁ, চর্যাপদের প্রধান কবিকে, এই প্রথম কবিকে, চর্যাপদের প্রথম কবি কিন্তু লুই। তাহলে দেখেন এই যে প্রাচীনতম, প্রাচীনতম কবি হচ্ছে সরপ্পা। আর আধুনিকতম, হুম, আধুনিকতম কবি হচ্ছে ভূস্বকূপা। এখন মানুষ সবাই ভুসি দিয়ে রান্না করে না, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন, এই যে ভূস্বকূপা বাঙালি ছিল, একটু আগেই বলছিলাম, সরপ্পাও বাঙালি ছিল, আবার এই যে লুইপাও কি ছিল? বাঙালি হিসেবে পরিচিত ছিল। কার্নুপার পরিচয়, কার্নুপা হচ্ছে আমরা জানি যে সবচেয়ে বেশি পদকর্তা, 13টি পদ তিনি রচনা করেছেন, ঠিক আছে? কার্নুপা সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ অবশ্যই ছিলেন তিনি। নিপুণ কবির সমাজ চিত্র তিনি উপস্থাপন করেছেন। চর্যাপদের ভাষা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে এটা হচ্ছে সন্ধ্যা ভাষা, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে আছে বঙ্গ কামরূপী। এটা মনে রাখবেন এইভাবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে দেখলে মনে হয় যে ইনি আমাদের দেশের মানুষ, তাই না? বাংলার মানুষ। ইনি শহীদুল্লাহর মধ্যে আছে বঙ্গ কামরূপী, ঠিক আছে? আর হরপ্রসাদ শাস্ত্রী, যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন, তবুও একটু মনে রাখার স্বার্থে, হ্যাঁ, যে হরপ্রসাদ শাস্ত্রী মনে হয় যে ইনি হচ্ছে আপনার ভারতের, হ্যাঁ, সেজন্য আমরা ওটাই বঙ্গর সাথে এই হরপ্রসাদ শাস্ত্রীর নাম হিসেবে মনে রাখতে পারি যে বঙ্গ কামরূপী বলেছে হচ্ছে শহীদুল্লাহ, আর হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা। হরপ্রসাদ শাস্ত্রী, শাস্ত্রী থেকে মনে রাখতে পারেন শাস্ত্রী সন্ধ্যা, হ্যাঁ, শাস্ত্রী সন্ধ্যা। এই সন্ধ্যা ভাষা দেখেন, সন্ধ্যা জিনিসটা কেমন, হ্যাঁ, যেটা আলোও না অন্ধকারও না। এই সন্ধ্যা ভাষা বলার কারণে চর্যাপদের কিছু শব্দ বোঝা যায়, কিছু শব্দ বোঝা যায় না, হুম, সুনির্দিষ্ট রূপ পাওয়া যায় না, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আধারের মতন মনে হয়, ঠিক আছে? চর্যাপদের ভাষা নিয়ে আমরা জানি যে চর্যাপদের ভাষা নিয়ে সুনীত কুমার চট্টোপাধ্যায় গবেষণা করেছে, আর ধর্ম নিয়ে করেছে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বুদ্ধিস্ট মাইথিক সন, হ্যাঁ, ইনি হচ্ছে ধর্ম নিয়ে গবেষণা করেছেন শহীদুল্লাহ, এই যে বুদ্ধিস্ট মাইথিক সন। আর সুনীত কুমার চট্টোপাধ্যায় এর ভাষা নিয়ে আলোচনা করেছেন, ওডিবিএল নামে আমরা যেটা জানি, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওডিবিএল। তারপরে এখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে বাংলার নিদর্শন পাওয়া যায়, হ্যাঁ, বাংলা ভাষার এটা প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী সমগ্র বাংলার। এই যে, হ্যাঁ, 1926 সালে সুনীত কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল, হ্যাঁ, এই সালটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, প্রমাণ করেন। হ্যাঁ, তারপরে পদ্মা নদীর নাম উল্লেখ পাওয়া আছে, এই যে পদ্মা নদীর নাম পাউন খাল নামে উল্লেখ আছে, হ্যাঁ, পাউ, পাউ আখাল,
পাওয়া খাল। এই যে পাওয়া খাল মানে হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদী। এই যে এটা নদীর নামটা উল্লেখ আছে আপনার ভূষকুপার। হ্যাঁ, ভূষকুপার কি ছিল? বাঙালি কবি ছিল না? কয়টা পদ ছিল বলেন তো? ৮টি, তাই না? হ্যাঁ, ভূষকুপা পদের হচ্ছে ৩৯ নম্বরে ছিল এটা পদ। তারপরে দেখেন কিছু বইয়ের নাম আছে এখানে। হ্যাঁ, এই যে সুকুমার, সুকুমার সেনের হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। হ্যাঁ, ইতিহাস দন্তস্ব, এই যে সুকুমার। শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা। হুম, শহীদুল্লাহ কি ভাষা নিয়ে কাজ করেছে না? বাংলা ভাষা নিয়ে কাজ করেছে। হ্যাঁ, বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা। ঠিক আছে। আঞ্চলিক ভাষায় কম কথা বলতো। ঠিক আছে। আঞ্চলিক ভাষায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষায় যদি কম কথা বলতো, তিনি আঞ্চলিক ভাষায় কথা বলবেন, তিনি যেহেতু ভাষা বিজ্ঞানী, হ্যাঁ, তাহলে তিনি শুদ্ধ ভাষায় কথা বলবেন। এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, এই যে কথা, কথা হচ্ছে বাংলা সাহিত্যের কথার লেখক তিনি। ঠিক আছে। এই যে আঞ্চলিক থেকে হচ্ছে আঞ্চলিক অভিধান রচনা করেছেন। ঠিক আছে। আর এই যে ভাষায় হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাংলা ভাষার ইতিবৃত্ত। শহীদুল্লাহ হচ্ছে ভাষা নিয়ে কাজ করেছেন, সেজন্য ভাষার ইতিবৃত্ত। যদি সাহিত্যের ইতিবৃত্ত বলতো, সাহিত্যের ইতিবৃত্ত হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ, আর সৈয়দ আলী আহসান মিলে এটা রচনা করেন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। তারপরে দীনেশ চন্দ্র সেন, হ্যাঁ, বঙ্গীয় ভাষা ও সাহিত্য। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ। হ্যাঁ, বঙ্গীয় বা বঙ্গ ভাষা ও সাহিত্য দুইটা নিয়েই কাজ করেছে হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা প্রকাশ অঙ্গনা ব্যাকরণ রচনা করেন। আর ডক্টর হাবিবুর রহমান হচ্ছে থিরস বা সমর্থক শব্দ নিয়ে রচনা করেন, এটা মনে রাখবেন। আর হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শাহেদ, হ্যাঁ, এই যে শাহেদ হচ্ছে আপনার চর্যাপদের নতুন কার্যক্রম শুরু করেছে। হ্যাঁ, নতুন চর্যাপদ আবিষ্কার করেছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। এই বইগুলো বেশ ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সুকুমার বাংলা সাহিত্যের, আর শহীদুল্লাহ হচ্ছে ভাষা নিয়ে, হ্যাঁ, আঞ্চলিক অভিধান রচনা করেছেন, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা। আর আব্দুল হাই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। সাহিত্য হচ্ছে আব্দুল হাই, আর শহীদুল্লাহ হচ্ছে ভাষা, বাংলা ভাষার ইতিবৃত্ত। দীনেশ চন্দ্রের হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রচুর। বঙ্গভাষা ও সাহিত্য, বঙ্গভাষা ও সাহিত্য। এখানে যদি আমরা বিগত কিছু প্রশ্ন দেখি একটু। দেখেন চর্যাপদের কবি, হ্যাঁ, চর্যাপদের কবিরা কি ছিলেন? হ্যাঁ, সহজাইয়া সহজিয়াবদ্ধ না ছিল তারা? এই যে সহজিয়াবদ্ধ। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ, হ্যাঁ, প্রকাশ হচ্ছে প্রবোধ। হুম, প্রবোধ। আর অনুবাদ করেন কে? কীর্তি, তাই না? কীর্তিচরণ। তারপরে বলেছে যে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজারবাগ থেকে। বলতেছে রুখে তেন্ডুলি কুমারী খাই, হ্যাঁ, কুমিরে খাই, মানে আহ, এটা বুঝতে পারছে যে কুমিরে কিছু খাবে। হ্যাঁ, রুখে তেঁতুল, হ্যাঁ, এটা মনে রাখবেন, তেঁতুল। এই যে তেন্ডুলি তেঁতুল, আমি এইভাবে মনে রাখি, তেঁতুল আর কুমির। তেঁতুল কুমির কোন জায়গায় আছে দেখেন। হ্যাঁ, এই যে গাছের তেঁতুল কুমিরে খাই। হ্যাঁ, সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষা এই যে চর্যাপদ, চর্যাপদের টিকাকারকের নাম হচ্ছে মণি দত্ত। উল্লিখিত কি প্রাচীন, এটা হচ্ছে উল্লেখিতদের মধ্যে কি প্রাচীন যুগের কবি নয়? কার্নুপা, শান্তিপা, আমরা দেখছিলাম যে শান্তিপার কোনো পদ খুঁজে পাওয়া যায়নি, লুইপা তো আছেই, এই বলে কোনো নেই। ঠিক আছে। চর্যাপদের কোন ধর্মমত? আমরা জানি এটা হচ্ছে বৌদ্ধ। সন্ধ্যা ভাষা সাহিত্যজ্ঞানের সাথে যুক্ত হয়েছে চর্যাপদ। চর্যা চর্য বিনিশ্চয়, এটা মানে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, হ্যাঁ, ওটা আচরণীয় আর কোনটা নয়। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে হচ্ছে এই যে দোহা কোষ, 4টা আবিষ্কার করা হয়েছিল, তার ভিতরে একটা দোহা। সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছে হচ্ছে আপনার কার্নুপা। কতটি বলেন তো? 13টি। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 13 সালে, আর প্রকাশ হয় হচ্ছে 16-তে। হ্যাঁ,
চর্যাপদ কোন ছন্দে রচিত? হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাপদ। কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছে? বাঙালি হচ্ছে বসু তাই না? অনেক সেটা বাংলা সাহিত্যের আদি কবি। হ্যাঁ, এই যে আদি কবিটাকে, হ্যাঁ, আদি কবি লুইপা না, কারণ চর্যাপদ যে 50টা পদ আছে তার হচ্ছে প্রথম পদটার রচয়িতাই কে? এই লুইপা। বাংলা ভাষার উম, প্রথম কাব্য সংকলন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষাকে কে প্রতীয়মান করেছে? এটা হচ্ছে সুনীতি কুমার। সুনীতি। এই যে মা, মারা কি হয়? সরব হয়। এগুলো একটু দেখে নেন। আমি আর এটা নিয়ে করছি না, পড়ছিও না, বলছিও না। তারপর দেখেন মধ্যযুগটা নিয়ে যদি আমরা আলোচনা করি, হ্যাঁ, মধ্যযুগ আমরা দেখছিলাম যে 950 অথবা 650 থেকে 1200 পর্যন্ত ছিল হচ্ছে প্রাচীন যুগ। এটা হচ্ছে প্রাচীন যুগ। এটা হচ্ছে প্রাচীন যুগ। আর 1201 থেকে, হ্যাঁ, 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। এটা হচ্ছে মধ্যযুগ। হ্যাঁ, এই মধ্যযুগের ভিতরে, ঠিক আছে, মধ্যযুগের মধ্যে আবার একটু ভাগ আছে। হ্যাঁ, এই মধ্যযুগের হচ্ছে 1201 থেকে 1350। হ্যাঁ, 1350, এটা আবার হচ্ছে অন্ধকার যুগ। আমাদের আলোচ্য বিষয় আজকে এই অন্ধকার যুগ। অন্ধকার যুগ, মধ্যযুগের যুগের সবকিছু না, শুধু এই অন্ধকার যুগ নিয়ে আলোচনা করবো। তাহলে অন্ধকার যুগটা কত? অন্ধকার যুগটা হচ্ছে 1201 থেকে 1350। এই অন্ধকার যুগটা কেন বলা হয়? অন্ধকার যুগ বলা হয় এই জন্য যে এই সময়টাই, হ্যাঁ, এই সময়টায় বাংলা ভাষায় কোনো সাহিত্য রচনা হয়নি। হ্যাঁ, সেই জন্য এটাকে অন্ধকার যুগ হিসেবে ধরা হয়। আমরা এই যে মধ্যযুগে অলরেডি পড়ে ফেলেছি। মধ্যযুগের কাব্য হচ্ছে 4টি, ঠিক আছে। একটা হচ্ছে মঙ্গল কাব্য, একটা হচ্ছে বৈষ্ণব কাব্য, আর একটা হচ্ছে রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যা, আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, ঠিক আছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়েছে মোগল, ঠিক আছে। মোগলের সময়কে বলা হয় স্বর্ণযুগ। এটা আবার হচ্ছে এটা শ্রী চৈতন্য যুগের জীবনেও আছে। হ্যাঁ, প্রাক চৈতন্য যুগ বলে 1500, তারপরে চৈতন্য যুগ বলে 1600 পর্যন্ত, চৈতন্য পর্যন্ত 1800, ঠিক আছে। মুসলিম শাসক সমাজে এই যে তুর্কি আমলটা, হ্যাঁ, এইটাই কিন্তু অন্ধকার যুগ। তুর্কি শাসন, অন্ধকার যুগ। তারপরে সুলতানি আছে, তারপরে মোগল আছে। এই মোগলরাও আবার হচ্ছে স্বর্ণযুগ বলা হয়। মোগলরা স্বর্ণ, তুর্কিরা কি অন্ধ। আকবর শহীদুল্লাহর মতে মধ্যযুগ আবার তিনি দুই ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে পাঠান আর এটা হচ্ছে মোগল। এই যে বলতেছে বাংলা মধ্যযুগের নিদর্শন নয়, চর্যাপদ তো প্রাচীন যুগের নিদর্শন। মধ্যযুগের ভাষা, মধ্যযুগ বলা হয় 1800 না, এই যে এটা অন্ধকার যুগটা দেখেন। হ্যাঁ, অন্ধকার যুগের আরেকটা নাম কি বলছিলাম? তুর্কি যুগ। এই যে তুর্কি যুগ, বার্নিং এজ, তাই না? দেখেন অন্ধকার যুগ বলার কারণ ছিল, বলছিলাম যে এটা হচ্ছে আপনার বাংলা সাহিত্য রচনা হয়নি, কিন্তু হয়েছে, হ্যাঁ, সাহিত্যকর্ম। সেটা হচ্ছে প্রকৃত পঙ্গল, শূন্য পুরাণ, আর হচ্ছে একটা শেখ শোভোদয়া। হ্যাঁ, তা আমরা প্রকৃত পঙ্গলটা দেখি একটু, ঠিক আছে। এটা হচ্ছে প্রাকৃত ভাষায়। হ্যাঁ, প্রকৃত পঙ্গল, এটা মনে রাখবেন, এটা হচ্ছে প্রাকৃত ভাষায়। হ্যাঁ, আর রচয়িতা হচ্ছে শ্রীহর্ষ। হ্যাঁ, রচিত গীত বিতান, হ্যাঁ, গীত কবিতা। হুম, এটা অন্ধকার যুগের প্রথম সাহিত্য। শূন্য পুরাণ, হ্যাঁ, শূন্য পুরাণ হচ্ছে রামাই পণ্ডিত রচনা করেছেন। তাহলে প্রকৃত পঙ্গল হচ্ছে শ্রীহর্ষ, শূন্য পুরাণ হচ্ছে রামাই পণ্ডিত। এই শূন্য পুরাণের 51টি অধ্যায় আছে। হ্যাঁ, শূন্য পুরাণে 51টি অধ্যায় আছে। আর সংস্কৃত ভাষায় এটা। আমরা প্রকৃত পঙ্গল হচ্ছে প্রাকৃতিক ভাষায়, শূন্য পুরাণ হচ্ছে সংস্কৃত ভাষায়। হ্যাঁ, এটা হচ্ছে চম্পু কাব্য। হ্যাঁ, চম্পু কাব্য। আর এটা হচ্ছে গীত কবিতা। এটুকু মনে রাখলেই হবে।
নিরঞ্জনের রুশমাটাও মনে রাখতে পারেন, তো ওটা অতটা ইম্পর্টেন্ট না। দেখেন শেখ শুভদয়া, হ্যাঁ, রাজা লক্ষণ সেনের এ, সভাকবি ছিল হলয়েদ মিশ্র। এই হলয়েদ মিশ্রই হচ্ছে সংস্কৃত ভাষায় এটা রচনা করেন। এটাও চম্পক কাব্য। হ্যাঁ, চম্পক কাব্য কি কি দেখলাম তাহলে? চম্পক কাব্য হচ্ছে আপনার শূন্য পুরাণ আর শেখ শুভদয়া। আর এই যে নিরঞ্জনের রুশমা বলা হয় কিন্তু, হ্যাঁ, শূন্য পুরাণকে, এটা একটু দেখে নেবেন। আমরা যদি একটু এগিয়ে দেখেন, শূন্য পুরাণের রচয়িতা, শূন্য পুরাণ হচ্ছে রামাই পণ্ডিত। অন্ধকার যুগ, অন্ধকার যুগ বলা হয় এই যে 1201 থেকে 1350। অন্ধকার যুগ না বলে এখানে কিন্তু তুর্কিও বলতে পারতো। তুর্কি। স্বর্ণ যুগ কোনটা বলেন তো? স্বর্ণ হচ্ছে মোগলদের যুগ। স্বর্ণ হচ্ছে মোগলদের যুগ। শূন্য পুরাণ কোন যুগের? মধ্যযুগের। নিরঞ্জনের রুশমা, হ্যাঁ, এটা হচ্ছে শূন্য পুরাণে। কোন শাসকের সময় বাংলা অন্ধকার যুগ? হ্যাঁ, অন্ধকার যুগ হচ্ছে আপনার তুর্কি শাসনের সময়। হ্যাঁ, এই যে তুর্কি। আধুনিক যুগের করা হচ্ছে প্রাকৃত মঙ্গল। এগুলো জাস্ট দেখে নেন। শূন্য পুরাণ হচ্ছে ধর্মতত্ত্বের বিষয়। শূন্য পুরাণ। বাংলা সাহিত্যের সৃষ্ট কিশোর কবি, হ্যাঁ, কিশোর চরিত্র কোনটা? এটা উল্টা চলে এসেছে মনে হচ্ছে, হ্যাঁ। ইন্দ্রনাথ, সেটা আমরা আমাদের এইটা দেখতে হবে, হ্যাঁ? বাংলা সাহিত্যের যে উপাধি টুপাধি আছে, একটু 1 মিনিট। এই যে বাংলা সাহিত্যের যেসব উপাধিগুলো আছে, হ্যাঁ, এই উপাধিগুলো লাগবে। দেখেন, সুফিয়া কামালে যদি দেখেন, তিনাকে বলা হয় জননী সাহসিকা, ঠিক আছে? তারপরে শ্রেষ্ঠ মহিলা কবি, সুফিয়া কামাল। এটা মনে রাখবেন যে শ্রেষ্ঠ মহিলা কবি। অন্যদের নাম কিন্তু মনে চলে আসতে পারে, কিন্তু না, শ্রেষ্ঠ হচ্ছে সুফিয়া কামাল। আর জননী সাহসিকাও তাকে বলা হয়। রবীন্দ্রনাথের গুলো আপনি জানেন, হ্যাঁ, বিশ্বকবি বলা হয়। হ্যাঁ, ব্রহ্মবান্ধব তাকে এই উপাধিটা দিয়েছিলেন, কবিগুরু বলা হয়। বাংলা ছোট গল্পের জনক তিনি। হ্যাঁ, 119টি ছোট গল্প তিনি লিখেছেন। হ্যাঁ, মাইকেল মধুসূদন হচ্ছে আধুনিক বাংলা আধুনিক প্রবর্তক, সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের জনক, এটা আমরা জানি। হুম, আর হচ্ছে দন্ত কুলম্বের কবি, তার মানে তিনি দত্ত বংশের ছিল বলে বলা হতো। দত্ত কুলব্ধ। বিহারীলাল, হ্যাঁ, তিনি হচ্ছে গীতি কবিতার জনক, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে গীতি কবিতার জনক হচ্ছে বিহারীলাল। তাকে ভোরের কবি বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ। ভোরের পাখি, সরি, ভোরের পাখি। বঙ্কিম, হ্যাঁ, তিনি হচ্ছে সাহিত্য সম্রাট। বাংলার ওয়াল্টার স্কট বলা হতো তাকে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। জীবনানন্দ দাশ, তিমির হরণের কবি তিনি, ঠিক আছে? নির্জন কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি। এগুলো সব আমাদের জানা। রবীন্দ্রনাথ, এই সরি, ঈশ্বরচন্দ্র দেখেন, বিদ্যাসাগর,
গদ্যের জনক, আর বিরাম বা জ্যোতিচিহ্নের প্রবর্তক। আরেকবার যদি বলি দেখেন, ঈশ্বরচন্দ্র হচ্ছে বিদ্যাসাগর বাংলা সাহিত্যের জনক, এই গদ্যের জনক সরি, আর হচ্ছে বিরাম চিহ্নের জনক। আর জীবনানন্দ দাশ তিমির হরণের কবি, নির্জনতম কবি, রূপসী বাংলার কবি আর প্রকৃতির কবি। বঙ্কিম হচ্ছে সাহিত্য সম্রাট, ওয়াল্টার স্কাউট বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। ঠিক আছে। তারপরে হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, ইনি হচ্ছে গীত কবিতার জনক। ভোরের পাখি আর রবীন্দ্রনাথ এই ভোরের পাখি উপাধিটি দেন। মাইকেলেরটা আমরা জানি। এবার আধুনিক এর প্রবর্তক, সনেটের প্রবর্তক অমিত্রাক্ষর, আর হচ্ছে দন্ত কুলম্বর কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিগুরু সুফিয়া কামাল হচ্ছে এই যে জননী সাহসিকা, আর বাংলার শ্রেষ্ঠ মহিলা কবিও তিনি। এখন দেখেন কাজী নজরুল ইসলাম, আমরা জানি বিদ্রোহী কবি। এটা রোকেয়া সাখাওয়াত, হ্যাঁ, এটা হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। হ্যাঁ, 9 ডিসেম্বর, তাই না, রোকেয়া দিবস। রোকেয়া দিবস। আব্দুল করিম, হ্যাঁ, এটা হচ্ছে সাহিত্য বিশারদ, এটা জানি না, এটা একটু দেখবেন। হ্যাঁ, সাহিত্য বিশারদ। হেমচন্দ্র, হ্যাঁ, বাংলার মিল্টন। কেন বলেন তো? শেষ বয়সে অন্ধ হয়েছিল। বিদ্যাপতি মিথিলার কোকিল, আর হচ্ছে কবি কণ্ঠহার। আর একটা ছিল পণ্ডিত ঠাকুর। বিষ্ণু দে, হ্যাঁ, মার্ক্সবাদী কবি। হ্যাঁ, বিদ্যাপতিকে বলা হয় কি মিথিলার কোকিল আর কবি কণ্ঠহার। মিথিলার কোকিল, কবি কণ্ঠহার। তারপরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ, স্বপ্নাতুল কবি। হ্যাঁ, সিরাজি বলা হতো কারণ তার সিরাজগঞ্জে জন্ম ছিল। স্বপ্নাতুল কবি, হ্যাঁ, স্বপ্নাতুল কবি। হ্যাঁ, গোলাম মোস্তফা কাব্য সুধাকর। গোলাম মোস্তফা হচ্ছে কাব্য সুধাকর। গোলাম মোস্তফা তিনি হচ্ছে কাব্য সুধাকর। গোলাম মোস্তফা হচ্ছে কাব্য সুধাকর। তারপরে দেখেন গোবিন্দচন্দ্র দাস, এটা হচ্ছে স্বভাবী কবি। গোবিন্দচন্দ্র দাস হচ্ছে স্বভাবী কবি। জসীমউদ্দিনের জানি পল্লী কবি। জাহানারা ইমামও জানি যে শহীদ জননী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্ববিদ। মুজিবুর রহমান সাহিত্য রত্ন। নুরুন্নেসা, হ্যাঁ, এটা হচ্ছে সাহিত্য সরস্বতী। হ্যাঁ, নুরুন্নেসা হচ্ছে সাহিত্য সরস্বতী। প্যারিসাদ মিত্র হচ্ছে বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ। আলালের ঘরের দোলাল তিনি রচনা করছিলেন, কিন্তু ওটা সার্থক উপন্যাসের মর্যাদা পায়নি। পাইছিল হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। ঠিক আছে। দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? 1927 সালে, তাই না? প্রমোদ চৌধুরী হচ্ছে চরিত রীতির প্রবর্তক। সমর সেন, হ্যাঁ, আধুনিক যুগের নাগরিক কবি। ঠিক আছে। আর আ- নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। হ্যাঁ, আর আধুনিক যুগে হচ্ছে সমর সেন। ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছে ক্লাসিক কবি। ধীরেন্দ্রনাথ দত্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, তাই না? সুকান্ত হচ্ছে কিশোর কবি, এটা আমরা জানি। সুকান্ত হচ্ছে কিশোর কবি। হুম। তারপর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, এটা হচ্ছে পদাতিক কবি। সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে পদাতিক কবি। অনন্ত বড়ু হচ্ছে বড়ু চণ্ডীদাস। আব্দুল কাদের, হ্যাঁ, ছন্দা ছন্দশিক কবি। হ্যাঁ, আব্দুল কাদের ছন্দশিক কবি। দিলওয়ার, দিলওয়ার হচ্ছে গণমানুষের কবি। দিলওয়ার হচ্ছে গণমানুষের কবি। দিলওয়ার গণমানুষের কবি। কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে দাদামশাই। কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে দাদামশাই। মধুসূদন মজুমদার, এনাকে বলা হতো দৃষ্টিহীন কবি। মধুসূদন মজুমদার, এটা হচ্ছে দৃষ্টিহীন কবি। ভারতচন্দ্র, ঠিক আছে, তা রায়গুণাকার, তাই না? প্রথম নাগরিক কবি ইনি, এটা ইম্পর্টেন্ট। তো প্রথম নাগরিক কবি হচ্ছে ভারতচন্দ্র। মালাধর বসু হচ্ছে গুণরাজ খান। মালাধর বসু, গুণরাজ খান। মুকুন্দরাম চক্রবর্তী, কবি কঙ্কন। হ্যাঁ, মুকুন্দরাম, এই যে ক থেকে কঙ্কন মনে রাখবেন। হ্যাঁ, কবি কঙ্কন। তারপর হচ্ছে মুকুন্দ দাস, চরণ কবি। হ্যাঁ, দাস হচ্ছে চরণ।
মোজাম্মেল হক শান্তিপুরের কবি, হ্যাঁ মোজাম্মেল হচ্ছে শান্তিপুরের কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এটা হচ্ছে দুঃখবাদী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তাকে দুঃখবাদী কবি বলা হয়। রামনারায়ণ তর্করত্ন, হ্যাঁ রামনারায়ণ। আলাওয়াল হচ্ছে মহাকবি, আলাওয়াল মহাকবি। শরৎচন্দ্র অপরাজেয় কথাশিল্পী। শামসুর রহমান একটু আগে বলছি যে নাগরিক কবি, তাই না? ফররুখ আহমেদ, হ্যাঁ ফররুখ আহমেদ ইসলামী রেনেসার কবি। ফররুখ আহমেদ ইসলামিক রেনেসার কবি। হাসন রাজা, মরমী কবি। হাসন রাজা হচ্ছে মরমী কবি। হাবিবুর রহমান, এটা হচ্ছে শিশুতোষ সাহিত্যিক, হ্যাঁ শিশু সাহিত্যিক। সতেন্দ্রনাথ দত্ত, এটা হচ্ছে ছন্দের জাদুকর। বাহারাম খান দৌলত উজির, হ্যাঁ দৌলত উজির যার নাম, বাহারাম খানও তার নাম, তার একটা উপাধি। অমৃতলাল বসু, হ্যাঁ রসরাজ, অমৃতলাল বসু রসরাজ, অমৃতলাল বসু রসলাল। আব্দুল হক, এটা হচ্ছে কলম সৈনিক। আব্দুল হককে বলা হতো কলম সৈনিক, আব্দুল হক। পঞ্চানন কর্মকার মল্লিক, হ্যাঁ মোহিত লাল, লাল সুন্দর, হ্যাঁ সত্য সুন্দর দাস। শহীদুল জহির, হ্যাঁ ডিমান্ডিং লেখক। শহীদুল জহির, এটা হচ্ছে ডিমান্ডিং লেখক। আমরা যদি একটু দেখি, দেখেন এটা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি হচ্ছে স্বপ্নাতুল কবি। গোলাম মোস্তফা, হ্যাঁ গোলাম মোস্তফা হচ্ছে কাব্য সুধাকর। গোবিচন্দ্র দাস স্বভাবী কবি, হ্যাঁ গোলাম মোস্তফা হচ্ছে কাব্য সুধাকর। আর গোবিন্দ্রচন্দ্র দাস হচ্ছে স্বভাবী কবি। জসীমউদ্দিনের জানি, জাহানারা ইমামের জানি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানি, নজিবুর রহমান জানি, হ্যাঁ নুরুন নেসাও জানি, হ্যাঁ সাহিত্য সরস্বতী। প্যারিসাদ মিত্রও জানি, হ্যাঁ প্রমোদ চৌধুরী জানি। সমর সেন, সমর সেন হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি, তাই না সমর সেন। সুধেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ এটা হচ্ছে ক্লাসিক কবি। সুধেন্দ্রনাথ দত্ত, এটা হচ্ছে ক্লাসিক কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত, সুকান্ত ভট্টাচার্য, এই যে সুকান্ত ভট্টাচার্য জানি। সুভাষ, হ্যাঁ এটা হচ্ছে পদাতিক কবি। সুভাষ হচ্ছে পদাতিক কবি। সুভাষ হচ্ছে পদাতিক কবি, সুভাষ। অনন্ত বড়ুয়া জানি। আব্দুল কাদির, এটা হচ্ছে ছান্দসিক কবি, হ্যাঁ। দিলওয়াল হচ্ছে গণমানুষের কবি, দিলওয়াল হচ্ছে গণমানুষের কবি। কেদারেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে দাদামশাই। মধুসূদন মজুমদার দৃষ্টিহীন, মধুসূদন মজুমদার দৃষ্টিহীন। ভারতচন্দ্র রায়গুণাকার। মালাধার বসু হচ্ছে গুণরাজ খাঁ, হ্যাঁ মালাধার বসু গুণরাজ খাঁ। মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে কবি কঙ্কন। তারপর আছে মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি। মোজাম্মেল হক হচ্ছে শান্তিপুরের কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি। রামনারায়ণ তর্করত্ন, আলোয়াল হচ্ছে মহাকবি, আলোয়াল মহাকবি। শরৎচন্দ্র অপরাজেয় কথাসাহিত্যিক। শামসুর রহমান নাগরিক কবি। ফররুখ আহমেদ ইসলামিক রেনেসার কবি। হাসন রাজা হচ্ছে মরমী কবি। হাবিবুর রহমান শিশু সাহিত্যিক। সতেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর। বাহরাম খাঁ হচ্ছে দৌলত উজির। অমৃতলাল হচ্ছে অমৃতলাল বসু, অমৃতলাল বসু হচ্ছে রসরাজ। আব্দুল হক কলম সৈনিক, হ্যাঁ আব্দুল হক হচ্ছে কলম সৈনিক, আব্দুল হক কলম সৈনিক। তারপরে হচ্ছে পঞ্চানন কর্মকার, এটা হচ্ছে মল্লিক। পঞ্চানন কর্মকার হচ্ছে মল্লিক। আর হচ্ছে মোহিতলাল, হ্যাঁ মোহিতলাল হচ্ছে সত্য সুন্দর দাস। আর শহীদুল্লাহ জহির হচ্ছে ডিমান্ডিং লেখক। যেগুলো লাল কালিতে লিখেছি এগুলো সাধারণত মনে থাকে না, হ্যাঁ এগুলো আর একবার পড়বেন তাহলে মনে থাকবে। যে সুভাষচন্দ্র হচ্ছে পদাতিক কবি। আব্দুল কাদের হচ্ছে সন্ন্যাসিক কবি। দিলওয়াল হচ্ছে গণমানুষের, হ্যাঁ দিলওয়াল, হ্যাঁ মানে দিলওয়াল মানে দিলওয়ালা। হ্যাঁ সে অবশ্যই গণমানুষের কবি হবে, হ্যাঁ যার দিল বড় সে গণমানুষের কবি হবে, দিলওয়ালা।
কেদান্দ্রনাথ, হ্যাঁ কেদান্দ্রনাথ, কেদান্ত্র দা, হ্যাঁ দাতে আছে দাদা মশাই, কেদান্দ্রনাথ মধুসূদন মজুমদার। হ্যাঁ মধুসূদন মজুমদার দৃষ্টিহীন কবি, এটা অনেকেই জানে। মালাধর বসু, মালাধর বসু, হ্যাঁ যার গলায় মালা থাকবে সে অবশ্যই কি হতে হবে, গুণী হতে পারে। হ্যাঁ মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে কবি কঙ্কন। মোজাম্মেল হক হচ্ছে শান্তিপুরের কবি। যতীন্দ্র সেনগুপ্ত হচ্ছে দুঃখবাদী কবি। হ্যাঁ রামনারায়ণ তর্করত্ন আলো আলো হচ্ছে মহাকবি। হাসন রাজা হচ্ছে মরমী কবি। হ্যাঁ বাহারাম খা হচ্ছে দৌলত উজির। অমৃতলাল বসু হচ্ছে রসরাজ খা। রবীন্দ্রনাথ শহীদুল্লাহ হচ্ছে ডিমান্ডিং লেখক। আমরা বিগত সালের কিছু প্রশ্ন যদি দেখি একটা, হ্যাঁ এই যে চারণ কবি, চারণ কবি কে বলেন তো? চারণ কবি হচ্ছে মুকুন্দলাল, হ্যাঁ মুকুন্দ দাস। বাহারাম খা হচ্ছে দৌলতুজি, তাই না? সাহিত্য বিশারদ, সাহিত্য বিশারদ হচ্ছে আব্দুল করিম। বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র। সত্য সুন্দর, হ্যাঁ এটা হচ্ছে মোহিতলাল। বাংলার আধুনিক প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বিদ্রোহী কবি বললে কিন্তু নজরুল দেয়া যাবে না। প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। দুঃখবাদী কবি কে বলেন? দুঃখবাদী কবি, দুঃখবাদী হচ্ছে যতীন্দ্র সেন, যতীন্দ্রনাথ সেন গুপ্ত। স্বভাবী কবি, স্বভাবী হচ্ছে গোবিন্দচন্দ্র দাস। স্বাভাবিক কবি গোবিন্দচন্দ্র দাস। আমরা এখন কিছু প্রকৃত নাম ও ছদ্মনাম পড়ব। দেখেন এই যে আবু নাইম মোহাম্মদ, এটা শহীদুল্লাহ কায়সার, এটা আমরা জানি। হ্যাঁ আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। অচিন্ত কুমার সেনগুপ্ত, হ্যাঁ অচিন্ত কুমার সেনগুপ্ত, এটা হচ্ছে নিহারিকা দেবী। অচিন্ত কুমার সেনগুপ্ত, এটা হচ্ছে নিহারিকা দেবী। আখতারুজ্জামান ইলিয়াস, নাম হচ্ছে মঞ্জু। আবু জাফর শামসুদ্দি, হ্যাঁ আবুতে অল্প মনে রাখবেন, অল্পদর্শী। অরোজ আলী হচ্ছে, আরোজ আলী হচ্ছে আরোজ আলী মাতুব্বার। ঠিক আছে। কাজী নজরুল ইসলাম দুখু মিয়া, নুরু, তেরা খেপা, ঠিক আছে এইসব নামে ডাকা, ব্যাঙাসি, এগুলো নামে তাকে ডাকা হতো ছদ্মনাম। তারপর হচ্ছে কামদারঞ্জ, হ্যাঁ কামদারঞ্জন রায়, হ্যাঁ উপেন্দ্র কিশোর রায়, হ্যাঁ উপেন্দ্র কিশোর রায়, এটা হচ্ছে কামদারঞ্জ। প্রবোধ বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তাই না? কুয়াশিরিন আছে কায়কোবাদ। মীর মোশাররফ গাজী মিয়া। তারপর হচ্ছে উদাসীন পথিক, এটা আমরা সাধারণত জানি না। উদাসীন পথিক, উদাসীন পথিক, পথিক এটা জানি না। বালাইচাঁদ বনফুল, এটা জানি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে কবচিত পৌড়, হুম, কবচিত পৌড়। আবুল কাশেম শামসুদ্দিন হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। অমৃতলাল বন্দ্যোপাধ্যায় হচ্ছে অমিয় দেবী। আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ, এটা হচ্ছে জহির রায়হান। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পঞ্চানন, ইন্দ্রনাথ হচ্ছে পঞ্চানন। আলাউদ্দিন আল আজাদ, এটা হচ্ছে বাদশাহ। এনারে দেখতেও বাদশার মতো মনে হয়। দেখবেন এনার ছবি। তারপর হচ্ছে মনুরা বেগম মনি, হ্যাঁ সেলিনা পারভিন, হ্যাঁ মনোরা বেগম মনি, সেলিনা পারভিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য, হ্যাঁ কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য। জয়নুদ্দিন বিশ্বাস, ফারুদা জয়ন। মাইকেল মধুসূদন দত্ত, এটা আমরা জানি। টিমোথি পেন পয়েন্ট, পেন পোয়েম। কাজী নজরুল ইসলাম জানি। এম ওবায়দুল্লাহ কায়সার ইবনে শাইখ। আব্দুল হান্নান সৈয়দ, হ্যাঁ অশোক সৈয়দ। এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ একটু জাস্ট দেখবেন একবার। হ্যাঁ, যেগুলো দাগ দেয়া শুধু সেগুলোই পড়বেন। হ্যাঁ কানাই শেখ, হ্যাঁ কানাই শেখ হচ্ছে পাগলা কানাই, এর বাসা হচ্ছে ঝিনাইদহ, বাসা হচ্ছে ঝিনাইদহ। তারপর হচ্ছে জীবনানন্দ দাশ, এনার নাম আছে শ্রী কালপুরুষ, এটা মনে রাখবেন। সমরেশ বসুর নাম কালকুট, এটা আমরা জানি। মনিরুজ্জামান হচ্ছে হায়াত মাহমুদ, মনিরুজ্জামান
হায়াত মাহমুদ, ঠিক আছে। তারপর হচ্ছে অমিতাভ চৌধুরী, নিরপেক্ষ, এটা মানে অমিতাভ। কামিনী রায় হচ্ছে জনৈক মহিলা, ঠিক আছে। সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত আর সনাতন পাঠক। নীল লোহিত আর সনাতন পাঠক। রাজশেখর বসু হচ্ছে পরশুরাম। রাজশেখর বসু পরশুরাম, এটা দেখে এসেছি আমরা। চারুচন্দ্রন চক্রবর্তী, জরাসদ্ধ। ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে ভ্রমণকারী বন্ধু। মধুসূদন মজুমদার দেখে আসলাম দৃষ্টিহীন। বিগত সালের কিছু প্রশ্ন দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে নীল লোহিত, এই যে হচ্ছে সুনীল। হ্যাঁ, কালকোট হচ্ছে সমরেশ বসু, কিন্তু সম্রাট মজুমদার না, কিন্তু সমরেশ বসু। বনফুল জানি, বালাই চাঁদ, রাজশেখর। রাজশেখর কে বলেন তো? রাজশেখর হচ্ছে পরশুরাম। রাজশেখর হচ্ছে পরশুরাম। দেখেন পরশুরাম, পরশুরাম হচ্ছে রাজশেখর, ঠিক আছে। বালাই চাঁদ বনফুল, ঠিক আছে। যাযাবর হচ্ছে আপনার এই বিনয় মুখোপাধ্যায়। হ্যাঁ, এটা যাযাবর। কালপুরুষ, কালপুরুষ, কালপুরুষ হচ্ছে জীবনানন্দ দাশ, এটা পড়বেন। কালপুরুষ জীবনানন্দ দাশ। তারপর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের কি বলা হয়? যাযাবর বলা হয়। জরাসদ্ধি কার বলেন তো? জরাসদ্ধি হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী, জরাসদ্ধ। সুনন্দ, সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা বেশ ইম্পর্টেন্ট। সুনন্দ হচ্ছে নারায়ণ, নারায়ণরা সুন্দর হয়, মনে রাখবেন এটা। সনাতন পাঠক হচ্ছে সুনীল। সুনীলের আরেকটা আছে কিন্তু, হ্যাঁ, সুনীল মুখোপাধ্যায়ের আরেকটা নাম কি বলেন? সুনীল মুখোপাধ্যায়ের আরেকটা নাম হচ্ছে নীল লোহিত। দৃষ্টিহীন, এটা হচ্ছে মজুমদার। সুনীল, এটা হচ্ছে নীল লোহিত। দাদা ভাই বলা হতো আপনার রুকনুজ্জামান খান। হ্যাঁ, পত্রিকা, তাই না? পত্রিকা পড়লে মানে শেষ। পত্রিকার একটু সংলাপ আছে। দেখেন পত্রিকা, এখন গেজেট, গেজেট যখন দেয় তখন কি হয় বলেন তো? কোন মাসে দেয়? জুন জুলাই, হ্যাঁ, জুন জুলাই। জুলাইয়ের পরের মাসে কি? অগস্ট, সেজন্য মনে রাখবেন। হ্যাঁ, বেঙ্গল গেজেট হচ্ছে আগস্টান হিকি। আগস্টন হিকি। দিগদর্শন, হ্যাঁ, দর্শন মার্শম্যান, দেখেন মিল আছে। দর্শন মার্শম্যান, এটা ভারতবর্ষের প্রথম পত্রিকা হচ্ছে গেজেট। হ্যাঁ, গেজেট তো প্রথমই হবে, তাই না? প্রথম মুদ্রিতই হবে। যখন গেজেট দেয়, গেজেট মানে আপনি বাজেট মনে রাখবেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এটারে গেজেটে বাজেট ধরবেন, বাজেট, তাহলে মনে থাকবে কিন্তু। দিগদর্শন হচ্ছে মার্শম্যান, এটা বাংলা ভাষার কিন্তু, হ্যাঁ, এখানে একটু ভাষাগত জটিলতা সৃষ্টি হবে, কিন্তু বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা। বাংলা ভাষার, কিন্তু বাংলা ভাষাই যে লেখা হয়েছে সেটা হচ্ছে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ হচ্ছে মার্শম্যান, এইটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত, এটা হচ্ছে সাপ্তাহিক। হ্যাঁ, আর বাংলা কর্তৃক দেখেন বেঙ্গল আর বাঙ্গালা। এটা দেখেন বেঙ্গল মানে মনে হচ্ছে এটা ইংরেজ ইংরেজ ভাব, তাই না? আর এই দেখেন বাঙ্গালা মনে হচ্ছে বাঙালি লিখেছে। হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গা কিশোর। এই দেখেন বাঙ্গালা গঙ্গা কিশোর, বাঙ্গালা ওটা বাঙালি। তারপরে দেখেন এই দুইটা, হ্যাঁ, সংবাদ কৌমুদিনী আর হচ্ছে ব্রাহ্মণ সেবদী। হ্যাঁ, এই যে সংবাদ কৌমুদিনী আর হচ্ছে ব্রাহ্মণ সেবদী। হ্যাঁ, এই দুইটারই লেখক হচ্ছে রাজা রামমোহন রায়। হ্যাঁ, এখানে সাল মনে রাখাটা একটু, প্রথমটা মনে রাখবেন যে 1780। হ্যাঁ, আর এটা মনে রাখবেন যে সমাচার দর্পণ, এই তিনটাই কত সালে? 1880 সালে। সিরিয়াল করে মনে রাখলে আপনার সুবিধা হবে কিন্তু। হ্যাঁ, আবার দেখেন রাজা রামমোহন রায় দুইটাই 21 সালে। ঠিক আছে? এই সংবাদ কৌমুদিনী আর আছে ব্রাহ্মণ সেবদী, এটা হচ্ছে কুসংস্কার নিয়ে লেখা হতো। দেখেন পার্শ্ব বলি, হ্যাঁ, পার্শ্ব মানে পা মনে রাখবেন। হ্যাঁ, পার্শ্ব মানে পা। পা কেমন হয়? সাধারণত লম্বা হয়, রেভালেন্ট লং। হ্যাঁ, হ্যাঁ, সমাচর চন্দিকা, হ্যাঁ, চন্দিকাতে চরণ, হ্যাঁ, ভবানী চরণ, ভবানী চরণ। তারপরে বঙ্গদূত, হ্যাঁ, বঙ্গের যিনি দূত হন তিনি, দেখেন দূত, যিনি বঙ্গদূত রাষ্ট্রদূত, তারা কি থাকেন বলেন তো? নীলমণি হয়ে থাকেন একটা মন,
বঙ্গদূত হচ্ছে নীলমণি হাসদার, হ্যাঁ নীলমণি, চোখের মণি হয়ে থাকে। মনে করেন যে আমেরিকার যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, হ্যাঁ তিনি তো একটা নীলমণি, হ্যাঁ মানে চোখের সবসময় থাকে তার। নীলমণি, এই যে নয়তে মনে রাখবেন 1829, এই যে নয়। সংবাদ প্রভাকর, হ্যাঁ সংবাদ প্রভাকর আর সংবাদ প্রভাকর দৈনিক, হ্যাঁ এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের, হ্যাঁ সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের। এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, এই 1839 সালে। 1839 সাল, এটা ইম্পর্টেন্ট বিষয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের 1839 সালে সংবাদ প্রভাকর নামে দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। আর এই সংবাদ প্রভাকরের সাপ্তাহিক হচ্ছে 1831। দেখেন সমাচার সভা রাজেন্দ্র, হ্যাঁ সভা দেখেন যেখানে ওয়াজ করা হয়, হ্যাঁ ওয়াজ মাহফিল হয় না বাংলার বিভিন্ন স্থানে স্থানে, ওয়াজ করে কারা? হ্যাঁ আল্লাহর ওলিরা, হ্যাঁ যারা বেশ নামাজ কালাম করেন। শেখ ওয়ালিউল্লাহ, মুসলমান কর্তৃক। এটা মনে করেন সভা, ওলিরা থাকবে, সেটা মুসলমানরা থাকবে, এটা তো স্বাভাবিকই। হুম। জ্ঞানান্বেষণ হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র, হ্যাঁ ইয়াং বেঙ্গলের, এটা তত্ত্ববোধনীয় ইয়াং বেঙ্গলের, হ্যাঁ অক্ষয় কুমার দত্ত, হ্যাঁ 43, এটা মনে রাখবেন সালটা বাসে 43। রংপুর, হ্যাঁ এ দেখেন এই তিনটা একসাথে মনে রাখা যাবে, হ্যাঁ এই যে রংপুর, ঢাকা আর এই গ্রাম বার্তা, ঠিক আছে। দেখেন গ্রামে কাঙ্গালরা থাকে, তাই না? আর এই ঢাকায় থাকবে কারা? কৃষ্ণ, কৃষ্ণ কারা? কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ বলা হয় যারা ভালো ধার্মিক টাইপের, তাদেরকেই তো কৃষ্ণ বলে, ঠিক আছে। কৃষ্ণরা থাকবে, রেপুটেটেড পার্সন, এরা থাকবে ঢাকায়। আর গরুরা কোথায় থাকবে? গরুরাও গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে থাকবে, রংপুরে থাকবে, ঠিক আছে। এই তিনটা এভাবে মনে রাখবেন যে রংপুরের হচ্ছে গরুচরণ, ঢাকার হচ্ছে কৃষ্ণচন্দ্র, আর গ্রাম বার্তায় হচ্ছে কাঙ্গাল হরিনাথ। এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো, হ্যাঁ কাঙ্গাল গ্রাম বার্তা। বঙ্গদর্শন, এটা তো সবারই মুখস্থ আশা করি, হ্যাঁ 1872 সাল, হ্যাঁ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্রের এটা। তারপর হচ্ছে ভারতীয়রা দুই ভাগ হয়ে গেছিল না, পাকিস্তান আর ইন্ডিয়া, সেজন্য দ্বিভাগ, হ্যাঁ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই তিনটা দেখেন, সুধাকর, মিহির, হাফেজ, হ্যাঁ এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। সুধাকর, মিহির, হাফেজ আছে শেখ আব্দুল করিম। এটা মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান নিয়ে লেখা হতো, ঠিক আছে। কোহিনূর, হ্যাঁ কোহিনূর ইয়াকুব, দেখেন নামটার ভিতরে মিল আছে, আমি এভাবে পড়ি, হ্যাঁ কোহিনূর ইয়াকুব, কোহিনূর ইয়াকুব। সবুজপত্র প্রমোদ চৌধুরী, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এই জন্য, সালটা 14 সালে প্রথম আপনার হচ্ছে আঞ্চলিক ভাষা চলিত রীতির প্রবর্তন করেন, সরি। দেখেন সৌগাতের দুইটা আছে, একটা মাসিক আছে, একটা সাপ্তাহিক আছে, হ্যাঁ মাসিকটা আপনার হচ্ছে, যেটা মাসিক সেটা আছে 1918 সালে, আর যেটা সাপ্তাহিক সেটা হচ্ছে 1848। সৌগত নাসির উদ্দিন, হ্যাঁ সৌগত আমার একটা স্যার ছিল, হ্যাঁ নাসির উদ্দিন স্যার, বেশ ভালো ছিলেন, সেজন্য ওই নামটা মনে থাকে আমার, হ্যাঁ সৌগত। মুসলে ভারত মোজাম্মেল, ঠিক আছে। আর আঙ্গুর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা কিশোর পত্রিকা। তারপরে ধূমকেতু, হ্যাঁ ধূমকেতু, নাগল, নবযুগ, এই তিনটাই হচ্ছে কাজী নজরুল ইসলাম। ধূমকেতু মনে রাখবেন যে ধূম 2 অর্থাৎ 22। নাঙ্গল দেখেন, নাঙ্গল 25 বছর বয়স থেকে চালানো শুরু করে মানুষ। নবযুগ 41। তারপর দেখেন কল্লোল, হ্যাঁ কয়টা ল আছে? 3টা ল আছে, সেই জন্য এটা 1923 সালের, হ্যাঁ কল্লোল দীনেশ রঞ্জন দাস। কল্লোল হচ্ছে দীনেশ রঞ্জন দাস। কল্লোল দীনেশ রঞ্জন দাস। কালীয় কমল দেখেন প্রেমেন্দ্র মিত্র, কালীয় কমল হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। মাসিক মোহাম্মদী, হ্যাঁ এটা হচ্ছে আকবর, মোহাম্মদ আকবর খানের। আরো একটা আছে দৈনিক আজাদ, দৈনিক আজাদ, আর হচ্ছে মাসিক মোহাম্মদী।
শিখা পত্রিকা হচ্ছে আবুল হোসেন, এটা ইম্পর্টেন্ট, 1927 সালে, এটা বুদ্ধির মুক্তি আন্দোলন নামে। পূর্বাশা, পূর্বাশা হচ্ছে সঞ্জয় 32। কবিতা, কবিতা হচ্ছে বুদ্ধদেব বসু, হ্যাঁ এখানেও ব আছে, এখানেও ব আছে, বুদ্ধদেব বসু 35। চতুরঙ্গন হচ্ছে হুমায়ুন কবির, এটা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত। ক্রান্তি হচ্ছে রণেশ দাশগুপ্ত। বেগম পত্রিকা আছে সুফিয়া কামাল, দ্বিতীয়টা হচ্ছে সম্পাদক হচ্ছে নূরজাহান। এটা মহিলাদের সম্পাদিত প্রথম কবিতা এই পত্রিকা। সমকাল দন্তস্ব সিকেন্দার, কণ্ঠস্বর আবু সাইদ, হ্যাঁ আবু সাইদি, হ্যাঁ সাইদি, দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠস্বর না অনেক সুন্দর, এটা মনে রাখবেন কণ্ঠস্বর। কালবেলা হচ্ছে যতীন্দ্র প্রকাশ, স্বদেশ হচ্ছে আহমেদ ছপা, এটা মনে রাখবেন। শিলালিপি সেলিনা, ঠিক আছে। শিল্পকলা হচ্ছে আব্দুল আনাস, যদি উত্তরাধিকারিণী, হ্যাঁ এটা হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হলো। হ্যাঁ ধান শালিক, এটা হচ্ছে কৃষক পত্রিকা। নারী শক্তি, এটা মনে করেন লুৎফর রহমান, ঠিক আছে। ইত্তেফাক সাহিত্য। আর সাহিত্যিকী হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। কল্লোল দীনেশ, ঠিক আছে, দীনেশ রঞ্জন, এটা দেখেন কল্লোল, এটা হচ্ছে দীনেশ রঞ্জন দাস। কালীয় কমল হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। মার্শিক মোহাম্মদী আকরাম খান, ঠিক আছে। তারপরে দৈনিক আজাদ মোহাম্মদ আকরাম খান। শিখা হচ্ছে আবুল হোসেন, এটা মনে থাকে সবারই, হ্যাঁ শিখা হচ্ছে আবুল হোসেনের, শিখা হচ্ছে আবুল হোসেনের, কই সে আবুল হোসেন, এই যে আবুল হোসেন। আর হচ্ছে শিলালিপি, এগুলো একটু দেখে নিন, মনে থাকবে এগুলো। এই যে শনিবারের চিঠি, হ্যাঁ এটা হচ্ছে 20 শতকের পত্রিকা, এটা প্রায় আসে, কারণ 1924 সালে এটা, 27 সালে আর একজন সম্পাদক হয়েছিল। সম্পাদকের নামগুলো একটু দেখবেন, যোগেন্দ্র দাস আর সজনীকান্ত, সজনীকান্ত, সজনীকান্ত। এটা বিগত সালের প্রশ্ন যদি দেখেন রবীন্দ্রনাথ কোনটার, কল্লোলের, না সরি ধূমকেতুর ভবিষ্যৎবাণী করছিল, ধূম টু 1922, তাই না। এই যে 20 শতকের কবি আছে শনিবারের চিঠি, এটা আছে 1924 সালে প্রকাশিত। এই যে সজনীকান্ত দাস, সবুজ পত্র প্রমোদ চৌধুরী। গ্রাম বার্তা, গ্রামে কারা থাকে, কাঙালরা থাকে, হ্যাঁ কাঙাল হরিনাথ, কুষ্টিয়া থেকে প্রকাশিত এটা। হ্যাঁ ঢাকা প্রকাশ, ঢাকায় কারা থাকবে, কৃষ্ণরা থাকবে। পূর্বাশা, হ্যাঁ পূর্বাশা কারা, হ্যাঁ পূর্বাশা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য, হ্যাঁ পূর্বাশা। আশা কি করে, সঞ্চয় হয়, হ্যাঁ সঞ্জয় চন্দ্র। কল্লোল পত্রিকার, হ্যাঁ কল্লোলের হচ্ছে আপনার দীনেশ চন্দ্র দাস। কল্লোল, হ্যাঁ র ল, এটা হচ্ছে 43 সালে কিন্তু। সবুজ পত্র 24। হরিনাথ, হ্যাঁ হরিনাথ মজুমদার, প্রকাশিত হচ্ছে গ্রাম বার্তা। হরিনাথ কাঙ্গাল, কাঙ্গাল হরিনাথ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত কবিতা হচ্ছে ধূমকেতু, 23 সালে প্রকাশিত। তিন, হ্যাঁ তিন হচ্ছে কল্লোল, হ্যাঁ এই যে তিন, এই যে 23-এর 3 কল্লোল। মাসিক মোহাম্মদী, হ্যাঁ মোহাম্মদী হচ্ছে 27, মাসিক মোহাম্মদী হচ্ছে 27। মোহাম্মদ আকরাম খান, মোহাম্মদ আকরাম খান, ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে ক্রান্তি। এদিকে প্রকাশিত কিন্তু সুধাকর, হ্যাঁ সুধাকর হচ্ছে শেখ আবিদুর রহমান, তাই না। এটা হচ্ছে মুসলমানের মহত্ব, মহান বিজ্ঞান নিয়ে। বঙ্গদর্শনের কে, বঙ্কিম। সিকেন্দার আবু জাফর, সমকাল, হ্যাঁ সিকেন্দার আবু জাফর। স্বগত পত্রিকা কার বলেন, স্বগত পত্রিকা হচ্ছে নাসির উদ্দিন, বলছিলাম না যে আমার স্যার। তত্ত্ববোধিনী 43। সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছে সিকেন্দার আবু জাফর। বঙ্গদর্শন কত সালে, 1872 সালে, বঙ্কিম। বাংলা একাডেমি থেকে প্রকাশিত হতো উত্তরাধিকার। সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকরের হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। মুসলে ভারত হচ্ছে মোজাম্মেল হক, দানশালিক, এটা হচ্ছে উত্তরাধিকার। নিচের কোন পত্রিকাটি স্বতন্ত্র সাহিত্য বলে, এটা হচ্ছে কল্লোল, স্বতন্ত্র সাহিত্য বলে, এটা হচ্ছে কল্লোল। বেগম পত্রিকা হচ্ছে, বেগম পত্রিকা সোফিয়া কামাল, মালয়েশিয়া প্রথম প্রথম প্রকাশিত বাংলা ভাষায়,
হ্যাঁ, বলেন তো এটা কোনটা? সমাচার দল। ঠিক আছে। সমাচার প্রভাবের সাহিত্যে কি হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, কণ্ঠস্বর, আবু সাইদি। তো গুলিস্থা পত্রিকার সম্পাদক এম ওয়াজেদ। আই চলে আই রে ধূমকেতু, আধার বাদ অগ্নিসেতু, কার উক্তি? এটা হচ্ছে রবীন্দ্রনাথ। এই যে ধূম পত্রিকা তিনি শুভেচ্ছা বার্তা লিখছিলেন। বেগম পত্রিকা আপনার 47 সালে প্রকাশিত হয়। ঢাকা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে ঢাকা প্রকাশ। ভারতীয় পত্রিকার সম্পাদক ছিল হচ্ছে স্বর্ণকুমারী দেবী। ভারতীয় পত্রিকার সম্পাদক স্বর্ণকুমারী দেবী। এখানে বিভিন্ন উক্তি আছে, হ্যাঁ, উক্তিগুলো একটু দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। পিডিএফ লাগলে আমাদের বলেন, আমি দিব না। ঠিক আছে। এটা দেখেন, সকালে উঠে আমি মনে মনে বলি আমি দিন সারাদিন ভালো হয়েছে রে। এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের উক্তি। হ্যাঁ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, তাই না? কেন পান্থা ক্লান্ত হও হেরি দীর্ঘ পথ। এটা হচ্ছে কৃষ্ণ চন্দ্র মজুমদারের উক্তি। কেন পান্থা ক্লান্ত হও হেরি দীর্ঘ পথ, কৃষ্ণচন্দ্র মজুমদার। পাখি সব করে রব রাত পোহাইলে, হ্যাঁ, বর রাত পোহাইলে। এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের উক্তি। কোথায় স্বর্গ কোথায় নরক, হ্যাঁ, কে বলে বহুদূর মানুষের মাঝে। এই বঙ্গোক্তিটা হচ্ছে বজলুল করিম। এটা ইম্পর্টেন্ট। বজলুল করিম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ অকল্যাণ সকল অভ অশোভন। এই সূত্রটির লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। শৈবল দিঘিরে বলে উচ্চ করো শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। হ্যাঁ, এটা হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। অতুল প্রসাদ সেন। তারপর হচ্ছে এখানে যারা প্রাণ দিয়েছে, হ্যাঁ, রমণী ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। শামসুর রহমান, হ্যাঁ, সরি, মাহবুবুর আলম চৌধুরী লেখক এটা। স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়। এটা হচ্ছে রঙ্গলাল। ভাত দে হারামজাদা, না হলে মানচিত্র খবর, রফিক আজাদ। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সুভাষ। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে অন্নদা শঙ্কর রায়। যে জন দিবসে মনের হরষে জ্বালাই মর্মের বাতি। এই পঙ্ক্তিটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এটা হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। কালীপ্রসন্ন ঘোষ। হচ্ছে কাটাহেরি ক্ষান্ত কেন তুলিতে। এটা হচ্ছে কলম। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। এটা হচ্ছে হাসন রাজার একটা গান। বিদ্য বোঝাই বাবু মশাই চড়ি শেকড়ের বটে, মাঝিরে কোন বলিতে পারি সূর্য কেন ওঠে। সুকুমার। হায় রে কোথায় সে বিদ্যা যে বিদ্যা বলে দূরে থাকি, পাথরথি তোমার চরণে। এটা হচ্ছে রঙ্গলাল। এগুলো বারবার পড়তে হবে, হ্যাঁ। বাংলার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন। এটা হচ্ছে সমর। বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার পিপাসা এদেশে নয়। এটা হচ্ছে রামনিধি গুপ্ত। বাংলায় কাব্য বাংলায় বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা। নানান দেশের ভিন্ন সন্দেশী ভাষা। এটা হচ্ছে রামনিধি গুপ্ত। ভাষা নিয়ে এগুলো সব রামনিধি, হ্যাঁ। ভাষা থাকলে রামনিধি।
বলছে জন্মই আমার আজন্ম পাপ। এটা হচ্ছে দাউদ হায়দার, কিছুদিন আগে মারা গেছেন ভদ্রলোক। আমার দেশে হবে সেই ছেলে কবে, হ্যাঁ এটা হচ্ছে কুসুম কুমারী দাস। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে, এটা হচ্ছে যতীন্দ্রমোহন বাগিচা। এগুলো কিন্তু এখন বেশ আসছে, বাচ্চাদের কবিতা। কবিতায় আর কি লিখবো যখন বুকে রেখেছি নাম বাংলাদেশ, এটা হচ্ছে শহীদদের স্মরণে। যে বইতে যাযাবর বলেছে আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ, এটা হচ্ছে দৃষ্টিপাত। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, এই শ্লোক হচ্ছে চাণক্য পণ্ডিত। কাটাহেরি ক্রান্ত কেন কমল। বেশ বড় একটা ভিডিও হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।